আসসালামু আলাইকুম। উপন্যাস হৃদমায়ার প্রেমগাথা পর্ব ২৯। লেখনীতে রিক্তা ইসলাম মায়া। সন্ধ্যা রাত ৮টা ৩০-এর ঘরে। সারাদিন প্রহরের তপ্ত রোদে শরীর জ্বালাপোড়া করলেও এই ভর সন্ধ্যার আকাশে জ্বলজ্বল করা তারার নিচে স্নিগ্ধ ধরনী ঠান্ডা হাওয়া বইছে। ভ্যাপসা গরমের তমাট ভাবটা আর নেই। শীতল পরিবেশে, শীতল হাওয়ায় মন শরীর জোড়ানোর জন্য যথেষ্ট। কিন্তু এই শীতল পরিবেশেও হৃদের মতন মেজাজ মানুষের মন ঠান্ডা হওয়া হয়তো সম্ভব না। রুক্ষ হাতে সেই কখন থেকে স্টিয়ারিং চেপে ড্রাইভিং করছে সে। চোয়াল শক্ত, ক্ষিপ্ত মেজাজ। ডান হাতে জ্বলজ্বল করছে তাজা রক্তের কাটা দাগটা। এই কাটা জায়গার রক্ত পড়া বন্ধ হয়েছে কিনা বুঝতে পারছে না পাশের সিটে বসা রাদীপ। সে অপরাধীর ন্যায় ভাইয়ের পাশে চুপচাপ বসে উসখুস করছে। পিছনের সিটে যথারীতি আসিফ বসা। আসিফের অবস্থা রাদীপের মতন অপরাধী না হলেও সে সাংঘাতিক ভয়ে আছে হৃদের ড্রাইভিং করা নিয়ে। হৃদ রাগে মেজাজ হারিয়ে আবার অ্যাক্সিডেন্ট করে না বসে। আসিফ আল্লাহ আল্লাহ করে নিজের জানটা হাতে নিয়ে বসে আছে। কি একটা অবস্থা তার! পারছে না হাওয়া করে কাঁদতে হৃদের ভয়ে, আবার হৃদকেও কিছু বলতে পারছে না। তাহলে রাদীপের ওপর হওয়া সবটা রাগ সোজা আসিফের ওপর দিয়ে চলে যাবে। সেজন্য আসিফ এক প্রকার বাধ্য হয়ে চুপ রইল। তবে রাদীপ অপরাধী মুখ করে চুপি চুপি বারবার হৃদের আঘাত হাতগুলোর দিকে তাকাচ্ছে। হৃদ দক্ষ হাতে ড্রাইভিংয়ের হাত চালানোর জন্য তার বাহুর মাংসপেশি ফুলে কালো শার্টের উপর দিয়ে ঠিকরে ছিঁড়ে বের হতে চাচ্ছে বডি। কোনোই গোটানো শার্টের হাতগুলোও এলোমেলো। কালো শার্টের ওপর রক্ত ছিটা ছিটাগুলো কালো দাগ হয়ে আছে। তখনকার অফিসের পরিপাটি হৃদ খান আর নেই। এখন বেশ উগ্র আর ভিলেন টাইপের মনে হচ্ছে তাকে, যাকে এক দেখায় মানুষ বলবে সে মারামারিতে ওস্তাদ। রাদীপ শুকনো গলায় ঢোক গিল। ভয়ার্ত চোখ আওড়ালো হৃদের বাম হাতের দামি রোলেক্স ঘড়িটার দিকে। কাঁচ ভেঙে থেতলে গেছে ঘড়িটার, আর সেই কাঁচ ভেঙে হৃদের হাতের শিরায় ঢুকে কাটা ছিঁড়ার মতন দাগ হয়েছে। রাদীপের বেশ মায়া হলো বড় ভাইয়ের জন্য। আজ ওর জন্য হৃদ আবারও মারামারিতে জড়ালো। মা শুনলে নিশ্চয়ই রাদীপকে বকবে, কিন্তু রাদীপ বা কী করবি? ও কি জানতো নাকি হঠাৎ এমন হামলা হবে ওর ওপর? কি ভয়ানক একটা পরিস্থিতিতে ফেঁসে গিয়েছিল সে। যদি সময় মতো হৃদ ভাই না আসতো, তাহলে হয়তো আজ রাদীপের মৃত্যু হতো, আর নয়তো শত্রুরা ওকে ভয়ঙ্করভাবে আহত করে রাস্তায় ফেলে যেত। এমনিতেই হৃদের আসার আগে লোকগুলোর সাথে ধস্তাধস্তি করে পালাতে চেয়ে বেশ আঘাত পেয়েছে সে। গুন্ডা লোকগুলোর সংখ্যা বেশ ছিল, প্রায় ২০-২৫-এর মতো হবে। এতগুলো লোকের সাথে সে আর ড্রাইভার একা পেরে উঠবে না বলেই পালাতে গিয়ে তারাও আহত হলো। রাদীপের তো গায়ে হলুদ পাঞ্জাবিটা জায়গায় জায়গায় ছিঁড়ে রক্তের দাগ লেগে আছে। সাথে রাদীপের কপালে, গালে, গলা, হাতে, বুকে, পেটে প্রায় অনেক জায়গায় কাটাছিঁড়ার দাগ হয়েছে। রাদীপ অপরাধীর ন্যায় ভারী নিঃশ্বাস ফেলল। আজকের ঝামেলাটা মূলত তাদের বাবা নিহাল খানের রাজনৈতিক শত্রুতা ধরে করা হয়েছিল রাদীপের ওপর। বংশ পরম্পরায় রাদীপদের পরিবার সকলেই রাজনীতির সাথে জড়িত। বলতে গেলে বাপ, দাদা, বড় বাবা সকলেই রাজনীতি করত। এই সূত্রে হৃদয় এসবে জড়িত। রাদীপ জড়িত আছে, তবে খুব কম। বাবা নিহাল খানের ইলেকশনের কাজে ছাড়া তাকে আর দেখা যায় না এসবে। মূলত তারা একটা রাজনৈতিক পরিবারের বংশধর, আর সেজন্য তাদের গোপন শত্রুর সংখ্যাও বেশি। রাদীপ মূলত এসব রাজনীতির বিষয়ে একটা জড়ায় না, কিন্তু সরাসরি হৃদের ক্ষতি করতে পারছে না বলেই রাদীপকে দুর্বল পয়েন্ট বানিয়ে মারতে চেয়েছিল। সময় মতো হৃদ চলে আসায় এই যাত্রায় প্রাণে বাঁচল সে। রাদীপ বেশিরভাগ সময়ই দেশের বাইরে থাকে পড়াশোনার জন্য। পেশায় সেও একজন ডাক্তার, এবার ডাক্তারি ইন্টার্নশিপ করছে। রাদীপ দেশে যখন আসে তখন বাবা, মা আর ভাইয়ের বাসায় দৌড়াদৌড়ি করে দিন কাটায়। আসলে তাদের বাবা মার সম্পর্কের অবনতির জন্য হৃদ, রাদীপ দুই ভাই বাবা মার সঙ্গে একত্রে থাকতে পারে না। তাদের সুন্দর পরিবারটা একত্রে হয়েও আজ বিচ্ছিন্ন। রাদীপ হতাশার ভারী শ্বাস ফেলে হৃদকে উদ্দেশ্য করে অপরাধী গলায় শুধালো, ভাই, তোমার কাটা হাতে এখনো রক্ত পড়ছে, ব্যান্ডেজ করা দরকার। তুমি গাড়িটা আসিফকে চালাতে দাও, আমি তোমার হাতের ব্যান্ডেজটা করে দিই। রাদীপের কথা থামতে থামতে বেশ জোরে ব্রেক কষল হৃদ। হঠাৎ ব্রেক কষায় পিছন থেকে আসিফ আর সামনে থেকে রাদীপ দুজনেই সামনে ঝুঁকে গেল মুহূর্তে। তাড়াহুড়োয় দুজনে ঠিক হয়ে বসার আগেই হৃদ শক্ত চোয়ালে স্টিয়ারিং চেপে বলল, বের হ। তাড়াহুড়োয় রাদীপ, আসিফ দুজনেই সোজা হয়ে বসল। আসিফ তো ভয়ে একদলা থুতুও বুকে ছিটিয়ে নিল। জানটা তার হাতে চলে এসেছিল হঠাৎ হৃদের ব্রেক কষায়। মনে হয়েছিল এই বুঝি ইন্নানিল্লা পড়বে নিজের। ভাগ্যের ফেরে আজ সে বেঁচে গেল।
কিন্তু আর কিছুক্ষণ হৃদ ভাই এভাবে হঠাৎ হঠাৎ ব্রেক কষে গাড়ি চালালে গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার আগে কখন কি হবে সেই ভেবে টেনশনে টেনশনে সে হার্ট অ্যাটাক করে মারা যাবে। আসিফের আকাশকুসুম চিন্তার ধ্যান কাটল রাদীপের অধৈর্য গলায়। হৃদকে শুধিয়ে রাদীপ বলল, মানে কি হয়েছে ভাই, বের হব কেন? স্টিয়ারিং শক্ত হাতে চেপে দাঁত কিরমির করে হৃদ একই গলায় বলল, আই সেড বোথ আর আউট নাও। হৃদের রাগ বুঝে আসিফ আর কোনো কিছু চিন্তা না করেই পিছনের দরজা খুলে লাফিয়ে বের হয়ে যায়। কিন্তু রাদীপ তারপরও হৃদের সঙ্গে থাকতে চেয়ে বলল, ভাই আমি একটু থাকি না তোমার সাথে? নো নেভার, আউট। অগত্যা হৃদের ধমক খেয়ে রাদীপ গাড়ি থেকে নেমে দেখলো ওরা ফাহাদদের বাড়ির গেটের সামনে। মাথার ওপর ফেরি লাইটের ছাদ, বিয়ে বাড়ির হইচই গান বাজনা কানে আসছে তাদের। আসিফ রাদীপ একে অপরের মুখ চাওয়াচি করে হৃদকে এক পলক দেখে এগোলো বাড়ির ভিতরের দিকে। হৃদ তখনও জেদ ধরে গাড়িতে বসে অপেক্ষা করলো নিজের রাগ কমার। গরম মেজাজ নিয়ে বিয়ে বাড়িতে প্রবেশ করলে আরও মেজাজ খারাপ হবে তার, এত মানুষের ভিড় দেখে। হৃদ এই মুহূর্তে ভুলেও এসব বিয়ের ঝামেলায় আসতো না। বউটা আর যদি এই বিয়ে বাড়িতে না থাকতো তাহলে সেও আর ফিরে আসতো না। কিন্তু বেহায়া মনটাকে সে এসব বোঝাতে পারছে না। বউটার জন্য এই বাড়িতে মনটা পড়ে আছে বলে সে বাধ্য হয়ে মনের পিছু পিছু এখানে এসেছে, নয়তো সে কখনো এত বেহায়া হতো না। আর বেহায়া মন আর বেয়াদব বউ দুটোই তার কথা শোনে না, খালি অবাধ্যর মতন একটা আরেকটাকে খোঁজে। হৃদ পরপর ভারী শ্বাস টেনে নিজের রাগ কমাতে চেয়েও ব্যর্থ হলো। কিছুক্ষণ দম ধরে বসেও রইল, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। উল্টো অকারণে আরও মেজাজ খারাপ হলো তার। হৃদের এই বালের মেজাজটা চট করে খারাপ হয়ে যায়। একবার মাথা গরম হয়ে গেলে তৎক্ষণাৎ শান্তও হতে পারে না, সময় লাগে। হৃদ ছিটে বসে গাড়ির ড্রয়ার খুলে এক টুকরো সাদা রুমাল নিয়ে ডান হাতে কাটা জায়গায় পেঁচালো। রক্ত পড়া বন্ধ হয়েছে কিনা জানা নেই, তবে মুহূর্তেই সাদা রুমালে লাল রক্ত দাগ হয়ে গেল। হৃদ ক্ষিপ্ত মেজাজে বাম হাতের ভাঙা ঘড়িটা খুলে ছুঁড়ে ফেললো গাড়ির ছিটে। ততক্ষণে রাদীপ আসিফ বাড়ির ভিতরে প্রবেশ করা শেষ, কাউকে আর দেখা যাচ্ছে না। হৃদ গাড়িটা ঘুরিয়ে বাড়ির ভিতর ঢুকলো, তবে পার্কিং এরিয়াতে নিয়ে গেল না, বরং বাড়ির ভিতরে প্রবেশ করার রাস্তায় গাড়িটা দাঁড় করালো ফেরি লাইটেড ছাদের নিচে। এদিকটা একটু আবছায়া অন্ধকার আছে, মানুষের আনাগোনা কম, সেজন্য গাড়িটা এখানে দাঁড় করালো হৃদ। বউয়ের সাথে দেখা করে সে আবার চলে যাবে তাই। হৃদ দক্ষ হাতে গাড়ির দরজা ঠেলে বের হলো। মেজাজি ভঙ্গিতে ঠাস করে গাড়ির দরজা বন্ধ করে সামনে এগোলো। দৃষ্টি তার তখনও বাম হাতের শিরার কাটা ছিঁড়া জায়গার ওপর। হৃদ গাড়ি থেকে নেমে 2 কি 3 কদম সামনে গেল, 4 কদম ফেলবে, এরই মধ্যে কেউ ঝড়ের গতিতে পা ফেলে হৃদের কোলে উঠে গলা জড়িয়ে ধরল। আকস্মিক ঘটনায় এতে হৃদ তাল হারালো। তার ওই 2-3 কদম সামনে বাড়ানো পাগুলো মুহূর্তে পিছে হেঁটে ধরাম করে গাড়ির বন্ধ দরজাতে বাড়ি খেলো পিঠ। এতটা জোরে সোরে খেলো যে হৃদের পিঠের ধাক্কায় পুরো গাড়িসহ নড়ে উঠল তক্ষুনি। হৃদ চোখ খিচে বন্ধ করলো, তার পিঠে ব্যথা পেল। কিন্তু মায়া তখনও হৃদের কোলে বসে রইল গলায় মুখ ডুবিয়ে। রাগান্বিত হৃদ এক মুহূর্তের জন্য নিজের রাগ ভুলে গেল। বিস্ফোরণের হতবিহ্বল হয়ে বোঝার চেষ্টা করলো আসলে কি হয়েছে তার সাথে, কে তার কোলে। হৃদের রুমাল বাঁধা হাতটা অটোমেটিকলি চলে গেল মায়ের কোমরে। বেশ তবদা খাওয়ার মতন ঘোরের মাঝে রইল হৃদ। তারপর বেশ কয়েক সেকেন্ড সময় লাগলো তার এটা বুঝতে যে আসলে কি হয়েছে তার সাথে। সবটা বুঝতে পেরে হৃদের রাগ পুনরায় তীর মিলিয়ে উঠল। ক্ষিপ্ত মেজাজ আরও ক্ষিপ্ত হলো। কোথা থেকে কোন উটকো ঝামেলা এসে তার কোলে চড়েছে, এত বড় সাহস! হৃদের ক্ষিপ্ত হাত তক্ষুনি চালান হলো মায়ের হাতে। শক্ত হাতে মায়াকে কোল থেকে সরাতে চাইলে মায়া মুহূর্তে হৃদের সেই হাতটা ঝাড়া দিয়ে ফেলতে ফেলতে শব্দ করলো নাকচ করে। হৃদের হাত থামে। থমকে যাওয়া ভঙ্গিতে তার বুক কেঁপে ওঠে বউয়ের উপস্থিতি বুঝে। শক্ত হাতটা মুহূর্তে নরম হয়ে আসলো। তিল মিলিয়ে ওঠা রাগটা পানি পানি হলো। ঘোর থেকে বেরিয়ে এবার বেকুব বনে গেল। তার বউ যে এই অসময়ে তার বুকে হামলা করে চলবে সেটা হৃদের ঘুণাক্ষরেও ধারণা তো ছিল না। হৃদের পিঠ শিরশির করছে ব্যথায়। গাড়ির বন্ধ দরজার সঙ্গে বাড়ি খেয়েছে ভালোই জোরে। সেই পিঠ ব্যথা নিয়েই মায়াকে দু হাতে জড়িয়ে নিল। এই প্রথম হৃদ মায়াকে জড়িয়ে ধরা, তাও এতটা কাছ থেকে। মায়ের ক্ষেত্রেও হয়তো তাই, দুজন দুজনকে এই প্রথম আলিঙ্গন করলো। হৃদের বেয়াদব মতো বউয়ের পাল্লায় পড়ে বুকের ভেতর লাফিয়ে বেড়াচ্ছে নেচে কুদে। খুশিতে কখন না জানি লাফ দিয়ে বুক থেকে বেরিয়ে যায়। হৃদ মায়ের কোমর চেপে চেপে একটু উপরে তুলল। কোল থেকে মায়ের পা পিছলে যাচ্ছিল বলে হৃদ দু হাতে মায়াকে জড়িয়ে ধরে মায়ের ভর নিজের বলিষ্ঠ হাতে নিল।
মায়া তখনও দু হাতে হৃদের গলা জড়িয়ে সেখানে মুখ ডুবিয়ে বসে। সারা শব্দ দুজনের কারণেই। অনুভবে দুজনই নিশ্চুপ। হৃদের একটা হাত মায়ের কোমরে, তো অন্যটা সোজা চলে গেল মায়ের খোপা করা চুলের মুষ্টিতে। হৃদ মায়ের খোপা করা চুল মুষ্টিবদ্ধ করে পিছন টানল। মায়াকে নিজের মুখোমুখি করতে মায়া চুলের ব্যথায় নাক মুখ কুঁচকে চোখ বন্ধ করে রইল। তারপরও উফ শব্দ করল না। হৃদ মায়ের মুখের উপর ঝুঁকেই তার অশান্ত চোখ আউড়িয়ে তাকালো মায়ের বন্ধ দু চোখের কম্পিত পাতার দিকে। তারপর চোখ ঘুরালো মায়ের গালে পড়া দুই গাছি চুলের দিকে, তারপর নাক, এরপর মায়ের টকটকে লাল কম্পিত ঠোঁটের দিকে। সেই অশান্ত দৃষ্টি পরপর ঘুরে চলল মায়ের থুতনি বেয়ে খালি গলার দিকে, এরপর আরও একটু নিচে। মায়ের গায়ের বাসন্তী রঙের শাড়িটার সাথে যেন মায়ের গায়ের রঙটাও মিলে গিয়ে জলজল করে উঠল হৃদের চোখে। হৃদ অনুভূতি শূন্য চোখে আবারও মায়ের গলা থেকে দৃষ্টি ঘুরালো মায়ের টকটকে লাল ঠোঁটের দিকে, তারপর কম্পিত চোখের পাতার দিকে। হৃদের শ্বাস যেমন মায়ের মুখে আশ্রে পড়ছে, ঠিক তেমনই মায়ের শ্বাসও হৃদের নিজের উপর অনুভব করল। হৃদের হঠাৎ ভীষণ রকমের নেগেটিভ ফিল হলো। বাড়াবাড়ি করে বউকে নিজের সাথে পিষে ফেলতে মন চাইল। হয়তো সে সিডিউস হচ্ছে। হৃদ উত্তেজনায় কামুক হয়ে ঠাস করে মায়াকে ঘুরিয়ে গাড়ির সাথে পিঠ ঠেকালো। মায়ের পিঠ গাড়ির বন্ধ দরজার সাথে ঠেকে যেতেই হৃদ মায়ের মুখোমুখি হয়ে ঝুঁকে পড়ল। মায়ের খোপায় থাকা হৃদের হাতটা এবার আরও শক্ত হলো। মায়ের খোপায় দেওয়া গাঁদা ফুলের মালা হৃদ শক্ত হাতে টেনে ছিঁড়ে ফেলতে ফেলতে রাগে দাঁত পিষে বলে, হিজাব কই তোর? মায়া ব্যথা পেল। তারপরও মুখে উফ শব্দও বের হলো না, বরং সেভাবেই পড়ে রইল হৃদের গলা জড়িয়ে গাড়িতে পিঠ ঠেকে। হৃদের গাঁদা ফুলের মালাটা ছিঁড়তে গিয়ে মায়ের চুলসহ খোপা খুলে যায়। অল্প কিছু চুলও সেই মালার টানে ছিঁড়ে হৃদের হাতে আসে। মায়া খুবই আস্তে করে কম্পিত গলায় কোনো রকমে বলল, আপুর হলুদের জন্য পড়া হয়নি। আপুর হলুদের জন্য তোকে কে লাইসেন্স দিয়েছে আমার অবাধ্য হওয়ার? তোকে বলেছিলাম না আমার সস্তা জিনিস পছন্দ না? হিজাব পরিসনি কেন? মায়া কথা বলল না, বরং চোখ বন্ধ করেই সেভাবে পড়ে রইল হৃদের সাথে মিশে। হৃদ মায়ার শরীরের কম্পন টের পেল। মায়ের চোখের মুখের দিকে তাকিয়ে আবারও একই শক্ত গলায় বলল, কোলে চড়েছিস কেন? আমি যদি কিছু করে দেই তাহলে কাঁদবি? মায়ের তীব্র লজ্জায় মুহূর্তেই হৃদের হাতের মধ্যে দিয়ে গলায় জড়িয়ে ধরে মুখ ডুবালো। হৃদ মায়ের লজ্জার আঁচ করতে পেরেই বলল, আমি নেগেটিভ ফিল করছি হৃদ। বলতে বলতে হৃদ দু হাতে মায়াকে জড়িয়ে ধরে ঘনিষ্ঠ হতে চাইল, হয়েও গিয়েছিল। কিন্তু এর মধ্যে আরাফ খান কোথা থেকে বাগড়া দিয়ে খাক ছেড়ে হৃদ হৃদ বলে ডাকতে ডাকতে এদিকে এগিয়ে আসতে লাগলো। আরাফ খানের ডাকে হুঁশ ফিরে মায়ার। অস্থির ন্যায় তাড়াহুড়ো করে হৃদের কোল থেকে নেমে পালাতে চাইলে হৃদ মায়ার বাহু টেনে ক্ষিপ্ত মেজাজে শুধালো, কোথাও যাবা না, আমার মন ভরেনি, কাছে আসো। আবারও একইভাবে আরাফ খানের খাক ছাড়া ডাকে মায়ের ভয়ে উত্তেজিত হয়ে ছটফটিয়ে হৃদের হাত থেকে নিজের বাহু ছাড়াতে চেয়ে অস্থির হয়ে বলল, প্লিজ ছাড়ুন, দাদাভাই এদিকে আসছে। আসুক প্লিজ। না। আরাফ খানকে নিকটে আসতে দেখে মায়া ভয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে হৃদকে ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে অন্য পথে দৌড়ালো। হৃদের তখনকার মায়ের খোপার ফুল ছিঁড়ে দেয়ায় মায়ের হাঁটু সমান চুলগুলো দৌড়ের তালে দোল খেল। হৃদ ক্ষিপ্ত মেজাজে পিছন থেকে মায়ের দৌড়ে চলে যাওয়া দেখল। বউটা তার ঝড়ের গতিতে এসে হৃদকে এলোমেলো করে দিয়ে আবার হাওয়ার বেগে পালিয়ে গেল। হৃদের ক্ষিপ্ত মেজাজ আরও ক্ষিপ্ত হলো যখন আরাফ খান ডাকতে ডাকতে হৃদের নিকটে এসে দাঁড়ালো। আরাফ খান কিছু বলবে তার আগেই হৃদ রাগে কটমট করে বলল, তোমার টাইমিং সেন্স বড্ড খারাপ দাদা ভাই, আই জাস্ট হেট দ্যাট। আরাফ খান হৃদের খোঁজে এগিয়ে এসেছিল রাদীপের সম্পর্কে জিজ্ঞাসা করতে, রাদীপের উপরে কারা হামলা করেছিল সেটা জানতে। আসিফ বলেছিল হৃদ গেটের সামনে গাড়িতে বসা, সেজন্য তিনি এগিয়ে এসেছিল এদিকটায়। হৃদকেও খুঁজে পেল, কিন্তু হৃদ ওনার টাইমিং সেন্স নিয়ে কথা বলার মানেটা তিনি বুঝল না। সেজন্য তিনি অবুঝ গলায় হৃদকে শুধিয়ে জানতে চাইল, আমার টাইমিং সেন্স খারাপ মানে? কি করছি আমি? হৃদ দাঁত পিষে বলল, অনেক কিছু করেছো, আমার পার্সোনাল মোমেন্টে বাগড়া দিয়েছ। ইউ ডিস্টার্ব মি দাদা ভাই। হৃদের কথাই কেমন বেকুব বনে গেল আরাফ খান। তার পর মুহূর্তে নাক মুখ কুচকালো। উনি হৃদের পার্সোনাল মোমেন্টে কিভাবে ঢুকলো? হৃদ এমনভাবে বলছে যেন হৃদ তার বউয়ের সাথে ছিল আর তিনি এসে তাদের রোমান্সের মধ্যে ঢুকে পড়েছেন। আরাফ খান অনেকটা ব্যঙ্গ করে হৃদকে খোঁচা মেরে বলল, তোর আবার পার্সোনাল মোমেন্ট? এমনভাবে বলছিস যেন বউয়ের সাথে ছিলি এতক্ষণ। হ্যাঁ। হৃদের সোজা সাপটা কথায় তিনি আবারও বিশ্বাস করল না হৃদকে, বরং ভ্রু উঁচু করে বলল, কি হ্যাঁ? আমারে মুরগি বানাস? না। তাহলে তোর বউ কোত্থেকে আসবে?
হৃদ পাল্টা প্রশ্ন করে বলল, তোমার বউ কোত্থেকে আসলো? আমি তো বিয়ে করেছি। তাহলে আমিও করেছি। হৃদের কথায় যেন আরব খান বেশ মজা পেল। মুখে কাঁচা পাকা দাড়িতে হাত বুলিয়ে হৃদকে খোঁচা মেরে গর্ব করে বলল, তোর কি মনে হয় তুই আমাকে এত সহজে মুরগি বানাতে পারবি? পারবি না তো। আমার চুল কিন্তু এমনি এমনি পাকে নাই, বুঝলি? বেশ কটূক্তি করতে করতে পাকিয়েছি। আরব খানের গর্বিত গলার কথায় হৃদ কপাল কুঁচকে ওনার মুখের দিকে তাকিয়ে দুহাত পকেটে গুজে স্টাইলিং দাঁড়াতে দাঁড়াতে বলল, তোমার বুদ্ধির লেভেল সত্যি অসাধারণ দাদা ভাই। প্রশংসা না করলেই নয়। সেজন্য তোমাকে আমার কষ্ট করে আর মুরগি বানাতে হবে না। তুমি নিজেই মোরগ হয়ে বসে আছো। হৃদের খোঁচা মারা কথায় থম্মত খেয়ে গেল তিনি। আরব খান প্রতিবার হৃদকে বিরক্ত করতে মজা পায় বলেই তিনি সবসময় হৃদের পথ আটকে দাঁড়ায়। হৃদও বিরক্ত হয়, এজন্য ওনার আনন্দ হওয়াটা বেশ থাকে। কিন্তু আজ তিনি হৃদকে বিরক্ত করতে গিয়ে যেন নিজেই হেনস্থা হচ্ছে। উনি হৃদের কাছে জানতে চেয়ে বলল, তাহলে তোর বউটা কে শুনি? এই বিয়ে বাড়িতে সবচেয়ে সুন্দর নারীটি আমার বউ। এবার সরো। হৃদের কথায় তৎক্ষণাৎ আরব খান আহাজারি করে বলতে লাগলো, সর্বনাশ! হৃদ, তুই কি আমার বউয়ের উপরে নজর দিয়েছিস? হৃদ আরব খানের কথায় বিরক্তি গলা ঝেড়ে বলল, তোমার অমন বুড়ি বউয়ের প্রতি নট ইন্টারেস্টেড দাদা ভাই। তোমার থেকে সুন্দর বউ আমার আছে। এবার সরো, বউয়ের কাছে যাব। হৃদ আরব খানকে পাশ কাটাতে চাইলে তিনি আবারও তাড়াহুড়োয় হাতে লাঠিটা উঁচিয়ে হৃদকে বাধা দিতে দিতে বলল, আরে শোন না, যাস কই? কথা তো শুনে যাবি নাকি? পারবো না, সরো। আরে শোন না, এমন করিস কেন? দাদা ভাই, আমি বিরক্ত হচ্ছি। আরে বা সাব্বাস, কাজের কাজ করেছিস একটা। তুই আরও বিরক্ত হ, আমি দেখি। তুই বিরক্ত হোস বলেই তো আমি আসি তোর কাছে, নয়তো কি আসতাম বল? হৃদ রাগে এবার সত্যি সত্যি আরব খানকে পাশ কাটিয়ে চলে গেল। আরব খান হাসতে হাসতে হৃদের চলে যাওয়া দেখলো আর ভাবলো, কিছুক্ষণ আগেও তিনি বুক ব্যথার কত নাটক করলো। আয়নকে নিজের কাছে আটকে রাখলো, হেনা খানকে ব্যস্ত রাখলো। মূলত তিনি সবার প্রথমে জানতে পেরেছিল রাদীপ ঝামেলায় পড়েছে। বিষয়টা হেনা খানের কানে যাওয়ার আগে আগে তিনি এই নাটক করলো যাতে হেনা খান ওনাকে নিয়ে ব্যস্ত থাকেন। উনি আসিফকে দিয়ে হৃদকেও খবর পাঠিয়েছিল রাদীপের ওপর হামলা হওয়ার বিষয়ে। হৃদ নিজের ভাইকে বাঁচিয়ে নিবে সেটা উনি জানতো, হয়েছিলও তাই। তবে ওনার বউ আর মেয়েদের চিল্লাচিল্লিতে যেন বিয়েবাড়ি আনন্দ নষ্ট না হয় সেজন্য তিনি কৌশলে বুক ব্যথার নাটকটা করলো। কিন্তু হৃদকে বিরক্ত করতে ওনার বরাবরই আনন্দ লাগে, মজা পায়। বাড়িতে ওনার কথায় হৃদ ছাড়া আর কেউ বিরক্ত হয় না বলেই তিনি বারবার হৃদের কাছে আসেন। কিন্তু তিনি এবার বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছে হৃদ কেমন বউ বউ করছে কথায় কথায়। আসলে হৃদের বউ আছে নাকি হৃদ মিথ্যে বলে বেড়াচ্ছে বিষয়টা বুঝতে পারছে না তিনি। হৃদ মিথ্যা বলে না সেটা তিনি জানেন, কিন্তু হৃদের মতন ঠ্যাটা মানুষ গোপনে বিয়ে করেছে সেটাও বিশ্বাস হচ্ছে না ওনার। উনি কি শশীকে একবার জিজ্ঞাসা করে দেখবে দুজন আসলেই বিয়ে করে নিয়েছে কিনা? আজ বাতাসের তোরে শুধু প্রেমময় গন্ধটাই ভাসল, দৃষ্টিতে দৃষ্টি মিলল। হৃদ ধূপধাপ পায়ে ছাদে উঠতে উঠতে নীরব চোখ ঘুরিয়ে মায়ের সন্ধান করলো। এত ভিড়ের মানুষের মাঝে মায়াকে আশেপাশে কোথাও দেখতে না পেয়ে কপাল কুঁচকালো। সে ফ্রেশ হয়ে এসেছে মাত্র, তবে গায়ের পোশাকটা পাল্টায়নি। বউটা চলে গেলে সেও চলে যাবে নিজ বাসায়, এখানে থাকবে না। হৃদ কপাল কুঁচকে ছাদের এক কোণায় সফট ড্রিঙ্কের এরিয়াতে গিয়ে দাঁড়ালো। ওয়েটারের থেকে লেমন জুসের গ্লাসটা হাতে নিয়ে আবারও চারদিকে অনুসন্ধানের চোখ ঘুরালো গ্লাসে চুমুক দিতে দিতে। হৃদের অপেক্ষার প্রহর কাটিয়ে মায়াকে দেখা গেল বেশ কয়েক মিনিট পরেই ছাদে সিঁড়ি বেয়ে শ্রেয়ার সাথে উপরে উঠেছে। হৃদের খুলে দেওয়া তখনকার চুলগুলোতে মায়া আবারও খোপা করে সেখানে লাল টকটকে গোলাপ গজিয়েছে। দু হাতে গাঁদা ফুলের মালাটাও ঠিকঠাক দেখা যাচ্ছে। হৃদ বুঝল বউ তার আবারও পরিপাটি হয়ে এসেছে। হৃদের নিভে যাওয়া খিদাটা আবারও জাগলো বউকে কাছে পাওয়ার। হাতের লেমন জুসের গ্লাসটায় চুমুক দিতে দিতে মায়ের দিকে কেবল শান্ত দৃষ্টিতে তাকিয়েই রইল। মায়া শ্রেয়ার পিছন পিছন স্টেজের দিকে হাঁটতে হাঁটতে ঘাড় বেঁকে হৃদের দিকে তাকাতেই মুহূর্তে চোকাচোকি হলো দুজনে। লজ্জায় মায়া নুয়ে পড়ল। তৎক্ষণাৎ নত মস্তিষ্ক হয়ে চোখ মুখ খিচে বন্ধ করে নিল হৃদের সাথে চোকাচোকি হয়ে যাওয়াতে। উফ, কি লজ্জা! লজ্জায় আড়ষ্ট হওয়া মায়া নিজের শাড়ির আঁচলে আঙুল পেঁচাতে পেঁচাতে শ্রেয়ার পিছনে হেঁটে আবারও ঘাড় বেঁকে তাকালো হৃদের দিকে। পুনরায় হৃদের শান্ত চোখে চোখ মিলতে মায়া আবারও সেই একই কাজ করলো। এবার মায়া সরাসরি তাকালো না বারবার হৃদের সাথে চোখাচোখি হয়ে যাওয়াতে, বরং মায়া আর চোখে হৃদকে দেখে হাঁটতে লাগলো। হঠাৎই আকস্মাক ধাক্কা খায় শ্রেয়ার পিঠের সাথে। মায়ার নাক শ্রেয়ার মাথায় ঠুকে যেতেই হকচকিয়ে নাকে হাত ঘষে মায়া। এতক্ষণ মায়া অন্যমনস্ক হয়ে হাঁটায় হঠাৎ শ্রেয়ার দাঁড়িয়ে যাওয়াটা লক্ষ্য করেনি ও।
হৃদের সামনে এমন কাণ্ড ঘটায় মায়া লজ্জায় পড়ল। এক হাতে নাক ঘষতে ঘষতে শ্রেয়ার দিকে তাকাতে শ্রেয়াও পেছন ফিরে মায়াকে কপাট গলায় বলল, কিরে বোন, দিনে দুপুরে প্রতিবন্ধীদের মতো ধাক্কা খাচ্ছিস কেন? কোনো সমস্যা? মায়া মাথা নাড়িয়ে না বোঝালো ওর কোনো সমস্যা নেই। অবুঝ শ্রেয়া বুঝল না মায়ার মতিগতি, বরং স্বাভাবিকের ন্যায় মায়ার বাহু টেনে কাজ জড়িয়ে পাশাপাশি হাঁটতে হাঁটতে বলল, পিছনে হাঁটছিস কেন? চল আমার সাথে। মায়াকে নিয়ে শ্রেয়া স্টেজের এক পাশে কোণায় দাঁড়ালো। সামনে স্টেজে একদল ছেলে মেয়ে গ্রুপ ডান্স করছে। শ্রেয়া হাতের তালি দিতে দিতে হইচই করে সেই ডান্স এনজয় করছে। মায়াও হাত মিলাচ্ছে, তবে সে উৎফুল্ল নয়, বরং ভীষণ অমনোযোগী। সকল মনোযোগ এই মুহূর্তে ছাদের অপর কোণায় দাঁড়িয়ে থাকা হৃদের দিকে। হৃদের অবস্থাও সেম, হাতের গ্লাসটায় চুমুক দিচ্ছে আর মায়ের দিকে সেই তখন থেকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। মায়া যতবার হৃদের দিকে চোখ তুলে তাকাচ্ছে ততবারই দৃষ্টিতে দৃষ্টির মিল ঘটছে আর মায়া লজ্জা পাচ্ছে। হৃদ খুবই মনোযোগ দিয়ে মায়া সেই লজ্জা মিশ্রিত মুখটা পরখ করছে। আয়ন সবে এসেছিল ছাদে জুয়ের খুঁজে। এতক্ষণ রাদীপ আসিফের ব্যান্ডেজ করছিল। সকল ঝামেলা মিটিয়ে মাত্র অবসর হলো। জুয়ের সাথে তার দেখা করার কথা ছিল সেই সন্ধ্যার দিকে, অথচ এখন রাত 9টা বাজতে চলল, এখনও সে দেখা করতে পারেনি। এর মাঝে আয়ন ছাদে ওঠার সময় নিচে আরিফকে দেখেছিল ড্রাইভারকে বলতে তাদের যাওয়ার গাড়িগুলো বের করতে। হয়তো এখন চলেও যাবে তারা। যাওয়ার আগে জুয়ের সাথে একটু দেখা করা দরকার আয়নের। আয়ন কপালে এক পাশে চুলকে জুয়ের খোঁজ করতে গিয়ে দেখলো সেজুতির পাশে জুই দাঁড়িয়ে ডান্স এনজয় করছে। আয়ন সেদিকে এগোতে গিয়েও এগোলো না, আশেপাশে মানুষের ভিড় বেশি। এই মুহূর্তে জুইকে ডেকে দেখা করাটা ভালো দেখাবে না বলে আয়ন মত বদলালো। ফিরে আসতে চেয়ে চোখ পড়ল মায়ের দিকে। আয়ন হালকা কপাল কুঁচকালো। মায়ের মতিগতি বোঝার জন্য তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করলো মায়াকে। দেখা গেল মায়া অকারণে বারবার লজ্জায় ছিটিয়ে যাচ্ছে, আবারও মিটিমিটি করে হেসে কোণায় তাকাচ্ছে। আয়ন মায়ার লজ্জা আর মিটিমিটি হাসির সুর ধরে চট করে বুঝে গেল আজ প্রকৃতিতে প্রেমের লক্ষণ। কিন্তু মায়ের এত প্রেম আর ভাবসাব কার সাথে? হৃদ কি জানে তার বউ প্রেমে পড়েছে অন্য কারোর? যদি জানে তাহলে তাণ্ডব তো আজ একটা এখানে হয়েই যাবে নিশ্চিত। আয়ন মায়ার দৃষ্টি অনুসরণ করলো। কে জানে মায়া দয়া ছেড়ে হৃদ খানের বউয়ের দিকে নজর দিল সেটা দেখতে চাইল। তারপর চট করে ঘাড় ঘুরিয়ে মায়ের দৃষ্টি অনুযায়ী ছাদের কোণায় তাকাতেই দেখল হৃদ দাঁড়িয়ে লেমন জুসের গ্লাসটা নিয়ে। আয়ন মুহূর্তে হেসে ফেলল। আগুন দুদিক থেকেই লেগেছে তাহলে। সে এবার একটু কেরোসিন ঢেলে আগুনটা না হয় আরও বাড়িয়ে দিল। আয়ন স্টেজের দিকে না গিয়ে উল্টো পথে হৃদের কাছে গেল। হৃদের পাশাপাশি দাঁড়াতে দাঁড়াতে হেয়ালি করে বলল, কি রে ভাই, যেভাবে তাকিয়ে আছিস মনে হচ্ছে বউকে চোখ দিয়ে প্রেগনেন্ট করে ফেলবি। কুনজর দিস কেন? চোখ সরা। হৃদ অনেকটা বিরক্তি নিয়ে আয়নের দিকে এক পলক তাকিয়ে আবারও চোখ ঘুরালো মায়ের ওপর। আয়ন হৃদের দৃষ্টি অনুসরণ করে মায়াকে দেখলো সেও। তারপর পুনরায় হৃদের দিকে তাকালো। কিছু একটা ভাবতেই আয়নের মনে একটা প্রশ্ন জাগলো। মায়া কি হৃদের ব্যাপারে সব জেনে গেছে? কিন্তু কিভাবে? হৃদ কি সব বলে দিয়েছে? ভাবনাটা আয়নের মাথায় আসতে চট করে হৃদকে প্রশ্ন করে জানতে চেয়ে বলল আয়ন, মায়া কি তোদের সম্পর্কের কথা জেনে গেছে হৃদ? হৃদ মায়ার দিকে দৃষ্টি স্থির রেখে আনমনা গলায় বলল, বুঝতে পারছি না তো, তবে মতিগতি তো তাই বলছে। কিছু বলেনি মায়া? না। তুই জানতে চেয়েছিলি? না। তাহলে? কিছু না। মায়া কি কিছু না জেনেই তোর সাথে প্রেম করছে? হৃদ তৎক্ষণাৎ আয়নকে উত্তর না দিয়ে চট করে তাকালো আয়নের মুখের দিকে। ওরা প্রেম করছে মানে? হৃদ কৌতূহল নিয়ে জানতে চেয়ে আয়নকে বলল, আমরা প্রেম করছি? হৃদের কথায় আয়ন স্বতঃস্ফূর্তির সাথে বলল, হ্যাঁ, তোদের দুজনের মতিগতি তো তাই বলছে। এই মুহূর্তে তোদের দুজনকে যে কেউ দেখলে বলে দিবে তোদের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক চলছে। হৃদ সামনে ঘুরে মায়ের দিকে তাকিয়ে গ্লাসে চুমুক দিতে দিতে বলল, হুম। আয়ন হৃদের দিকে এক ভ্রু উঁচিয়ে তাকিয়ে বলল, কি? তোরা কি সত্যিই রিলেশনে আছিস হৃদ? আমি বলতে পারছি না, সব ম্যাডামে জানেন। ম্যাডামকে গিয়ে জিজ্ঞাসা কর সে আমার সাথে রিলেশনে আছে কিনা। হৃদের ঘোরপ্যাচের কথায় আয়ন বুঝতে পারল হৃদ এখনও নিজের সম্পর্কে মায়াকে কিছু বলেনি। কিন্তু মায়ার হৃদের প্রতি হঠাৎই আকর্ষণটা কিসের, যদি না চিনি হৃদকে? নাকি মায়া জানে হৃদের সম্পর্কে, শুধু হৃদই বুঝতে পারছে না মায়া হৃদকে চিনতে পেরেছে কিনা। আচ্ছা, হৃদ যদি জানে মায়া তার স্বামীকে চিনতে পেরেছে তাহলে হৃদ কী করবি? ওইদিকে শশীকে নিয়েও হৃদের পরিবারের বিয়ের কথা হচ্ছে। আয়ন সেটা নিজ থেকে শুনে এসেছে। ফাহাদের বিয়ে হয়ে গেলে হৃদ আর শশীর বিয়েতে হাত দিবেন হেনা খান। তাহলে মায়ার কি হবে? আয়নের মনে একটা প্রশ্ন জাগলে সে কৌতূহলে হৃদকে প্রশ্ন করে বলে,
যদি জানিস মায়া তোকে চিনতে পেরেছে তাহলে কি করবি? সংসার করব। মানে তুই সংসার করবি? হ্যাঁ। যদি মায়া না মানে, তোর সাথে সম্পর্ক ভাঙতে চাই তাহলে যেতে দিবি?